হ্যালো স্টুডেন্টস, নেহাস বেস্ট এডুকেশন ক্লাসেস চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের পড়াবো মেকচোর গল্পের প্রশ্ন উত্তর। চলো দেখে নিই তাহলে। আগের দিন আমরা এই 9 দাগের এত অবধি আলোচনা করে দিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। আমার চ্যানেলটি প্লিজ তোমরা দেখো, কোনটা কিভাবে লিখলে প্রশ্ন উত্তর একটু ভালো নাম্বার তোমরা পেতে পারো সেইভাবে আমি বলে দেবো, প্লাস কোনগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। তো চলো দেখে নিই। প্রশ্ন কি আছে, মেকচোরের মতো তোমার পড়া দুই একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো। দেখো, মেকচোরের মতো আমার পড়া দুই একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম হলো সত্যজিৎ রায় রচিত বঙ্কুবাবুর বন্ধু এবং প্রফেসর শঙ্কু। এটা কিন্তু অত ইম্পর্টেন্ট নয়, বলে দিই তারপরেরটা। 11 দাগের 2। এই গল্পে কজন চরিত্র, তাদের নাম কি? দেখো, তোমরা স্টার্টিং আরম্ভ করবে এইভাবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেকচোর গল্পে মূলত দুটি চরিত্র। এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেকচোর গল্প, এই কথাটা তোমরা বলে স্টার্টিং করবে। এই কথাটা লিখলেই তোমরা বাংলাতে একটু হলেও নাম্বারটা বেশি পাবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবেই বলে দিই যে কবি পরিচিতিটা দিয়ে তোমরা একটু আরম্ভ করবে। তারপরটা দেখো, আর তাদের নাম হচ্ছে গিয়ে পুরন্দর চৌধুরী আর অসীমা। এই যে দুটো চরিত্রের নাম বলেছে। তারপর দেখো 3-এরটা কী আছে, মেকচোর কাকে বলা হয়েছে? বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেকচোর বলা হয়েছে। এটা আরম্ভটাও কিন্তু এইভাবেই করবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেকচোর গল্পে। এই কথাটা বলে কিন্তু আরম্ভ করবে, আগেই এটা লিখে দেবে না। তারপর দেখো, পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেকচোর গল্পে পুরন্দর চৌধুরী হলেন 50-এর কাছাকাছি বয়সের একজন বিখ্যাত বিজ্ঞানী। দেখেছো, এইভাবেই সুন্দর করে লিখবে, নাম্বারটা একটু হলেও বেশি পাবে। একবার ট্রাই করে দেখো আমার কথাটা। দেখো 11 দাগের 5 নম্বর কি আছে, অসীমা সম্বন্ধে দুই একটি বাক্য লেখো। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেকচোর গল্পে অসীমা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে গবেষণারত, তবে ভূগোল ও কম্পিউটারেও রয়েছে তার বিশেষ দক্ষতা। তার বয়স 27। সে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দরকে জব্দ করতে নিজেকে তার ভাইজি বলে পরিচয় দিয়েছিল। আসলে সে ছিল কার্পভের কন্যা। তারপরে কি আছে দেখো, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে পুরন্দর সাংঘাতিক কাণ্ড করেছেন। এর জন্য তার প্রশংসা যত হয়েছে, নিন্দাও হয়েছে ঠিক ততটাই। আরম্ভ কিন্তু তোমরা সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেকচোর গল্পে এরকমভাবে আরম্ভ করবে। রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কী দাবি তুলেছে? রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে বন্ধ করা দরকার। তারপর দেখো, তারপর আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত। পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন? পুরন্দর যখন বুঝতে পারেন তার সঙ্গের সুন্দরী সহযাত্রিনী অসীমা, যাকে তিনি নিজের ভাইজি বলে মনে করেছেন, সে আসলে তার অভিনব পরীক্ষাকে ব্যর্থ করার জন্যই তাকে মিথ্যে অভিনয় করে প্রতারিত করেছে, এবং কম্পিউটারে অসাধারণ পারদর্শী সেই অসীমার কৌশলেই রকেট বায়ুমণ্ডলের বাইরে উপস্থিতি হওয়ার তার যুগান্তকারী আবিষ্কার অ্যালয় বলটি ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন পুরন্দরের মুখটা হা হয়ে গেল। তোমরা একটু দেখে নাও ভালো করে। তারপরে দেখো, জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন? জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন এই কারণে যে তার মাথার কাছে বসে এক অচেনা সুন্দরী মেয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আরম্ভ কিন্তু তোমরা বলেই দিয়েছি, এই যে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেকচোর গল্প, এরকমভাবে আরম্ভ করবে। তারপরে কি আছে, দিগ্বিজয় কে ছিলেন? দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোট ভাই। কিন্তু এই দিগ্বিজয়ের বছর 25 আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল পুরন্দরের জীবন থেকে। তারপর দেখো, গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলো কোথায় ছিল? গল্পের ঘটনা ঘটার সময় চরিত্রগুলো ছিল কম্পিউটার চালিত রকেটের মধ্যে, আর রকেটটি ছিল আলাস্কার আকাশে। তারপর দেখো, ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল? ইগলুর পরিবর্তে সেখানে তখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি দেখা যাচ্ছিল। তারপরটা দেখো, কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে। পুরন্দর চৌধুরী যখন অসীমাকে আলাস্কার সোনালি রঙের পাহাড়টার নাম জিজ্ঞাসা করেন, তখন ইতিহাসের ছাত্রী অসীমা অবলীলায় জানায় যে পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন, এবং তার পাশের কুয়াশা ঢাকা হ্রদটির নাম লেক স্ট্রেভার। এই কারণেই
বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে। তারপরে কি আছে, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ এনেছিল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব আসে শর্ট প্রশ্ন হিসেবে। তুষার যুগ কাকে বলে? তুষার যুগ সেই সময়কে বলা হয় যখন বহুদিন ধরে ভূপৃষ্ঠের তাপমাত্রায় তাৎপর্যপূর্ণ হ্রাস পরিলক্ষিত হয়, যার ফলে মহাদেশীয় তুষার চাদর, মেরু অঞ্চলের তুষার চাদর ও অ্যালপাইন হিমবাহের লক্ষণীয় প্রসারণ ঘটে। তারপরে দেখো সাথে কি আছে, পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘ উড়ে যায়? পৃথিবী থেকে 95,000 কিউবিক মাইল জল সারা বছর বাষ্প হয়ে মেঘ উড়ে যায়। তারপরে আছে দেখো, মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন? দিন দিন জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে মানব সভ্যতার জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা পূরণের প্রয়োজনেই বেশি বৃষ্টিপাত প্রয়োজন। এটা অত আসে না। তারপর দেখো, আটলান্টিক কি? আটলান্টিক্স হলো বরফাকৃত লেকের তলায় থাকা একটি বিলুপ্ত সভ্যতা। আমার বলাটা একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ঠিক করে নিও দেখে। পুরন্দরের মতে আটলান্টিক্সের অবস্থান কোথায়? পুরন্দরের মতে আটলান্টিক্সের অবস্থান আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে থাকা লেকস রিভারের তলায়। তারপরে দেখো, সাইবেরিয়া কোথায়? এশিয়া মহাদেশের রাশিয়ায় অবস্থিত বরফাকৃত দেশ সাইবেরিয়া। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করে তাকে পণ্য বানিয়েছেন, এই কথা ভেবেই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। অ্যালয় কি? অ্যালয় হলো একাধিক ধাতু দিয়ে তৈরি ধাতু সংকর। মেঘচোর গল্পে পুরন্দর পারদ ও মার্কারির সঙ্গে 11টি ধাতু মিশিয়ে এই অ্যালয় তৈরি করেছিলেন। পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোনো ধাতুর নাম গল্পে পেলে? পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন যে ধাতুর নাম গল্পে পাওয়া যায় সেটি হলো মার্কারি। এটা কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো 25-এ কী আছে, পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন? এটা কিন্তু আসে। প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর তৈরি গোলকটি বাতাসের জলকণাতেই গরম হতে শুরু করে, আর সেই জন্যই এটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয়। তারপরে দেখো 11-26 কী আছে, প্রকৃতিতে ধ্বংস করা একটা অপরাধ। কে কাকে কখন বলেছে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নে উদ্ধৃত কথাটি কার ভাবের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে? এই যে স্টার্টিংটা, এই স্টার্টিংগুলো তোমরা করবে বাংলায় সব সময় লেখার সময়। পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেক রিভারে ফেলতে গেলেন তখনই এই কথা বলেছে অসীমা। অসীমার প্রকৃত পরিচয় কি? অসীমার প্রকৃত পরিচয় হলো সেই কারভাবের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। আচ্ছা, তারপরে দেখো 28-এ কী আছে, তাহলে আমরা বুড়ো হয়ে যাব। কে কাকে কেন বলেছে? মেঘচোর বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর যখন রকেটে একটা অংশ খুলতে যায় তখন অসীমা পুরন্দরকে বলেছে। এটাও আসে, খুব আসে। অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? অসীমার বিশেষ আগ্রহ কম্পিউটারে। পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কে কখন কথা বলেছে? এই যুগের সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর নামক কল্পবিজ্ঞানের গল্পে উদ্ধৃত কথাটি বলেছে অসীমা। এই যে জিনিসগুলো আছে না, তোমরা এইভাবে লিখলে বাংলায় অনায়াসে নাম্বার একটু হলেও বেশি পাবে। এগুলো প্লিজ তোমরা লিখো। বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর হাত থেকে তার তৈরি ধাতব গোলকটা নিজের হাতে নিয়ে সেটাকে স্বয়ংক্রিয় রকেটের সকেটে ফেলে দেওয়ার পর অসীমা প্রশ্নোক্ত কথাটি বলেছেন। আচ্ছা, আমাদের তাহলে দেখো 30 অবধি কিন্তু আলোচনা আমাদের করা হয়ে গেল। এবার দেখো 12 দাগে আছে 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে হচ্ছে কি ইম্পর্টেন্ট বলতে, এই প্রশ্নটাই একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক দেশের মেঘ চুরি করে অন্য দেশে নিয়ে গিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতে পারেন, তাই তাকে মেঘচোর বলা হয়েছে। এবার তার মেঘ চুরির হচ্ছে কৌশলটি পড়ব। বিজ্ঞানী চৌধুরী মার্কারি সহ আরও 11টি ধাতুর মিশ্রণে এক ধাতু সংকর সৃষ্টি করে তা দিয়ে তিনি একটি ধাতব গোলাপ তৈরি করেন। ওই গোলাপটি জল এমনকি জলীয় বাষ্পের সংস্পর্শে এলেও ধীরে ধীরে উত্তপ্ত হতো এবং শেষ অবধি এটি এতটাই গরম হয়ে পড়তো যে 5 মিনিটের মধ্যে একটি লোকের বরফকে জল বাষ্প ও পরে মেঘে পরিণত করে দিত। তারপর তিনি সেই মেঘ নিজের ইচ্ছে মতো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে সেখানে খুশি বৃষ্টিপাত ঘটাতে পারত। অর্থাৎ প্রকৃতির নিজস্বতাকে আগ্রহ করে বিজ্ঞানী
চৌধুরী নিজের ইচ্ছায় মেঘকে স্থানান্তরিত করতে পারতেন, ফলে যে দেশের মেঘ যেখানে বৃষ্টিপাত না হয়ে অন্য দেশে গিয়ে সেই মেঘ বৃষ্টিপাত ঘটাতো। এইভাবে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করতেন। তারপরে 2-এর দাগে দেখো আছে, আচ্ছা দেখো তোমরা এখানে বইয়ে 2-এর দাগের যে আছে এই যে এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন, এগুলো না প্রত্যেকটার কোনোটাই ইম্পর্টেন্ট নয়, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর উত্তরগুলো, তোমরা তোমাদের মতন করে লিখে রাখতে পারো, হালকা হালকা কিছু পড়ে রাখতে পারো। চলো দেখে নিই। এই দেখো, বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল, কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। পঠিত গল্পটি অবলম্বনের ওপরে উদ্ধৃতিটি বিশ্লেষণ করো। দেখে নাও। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্পবিজ্ঞানমূলক একটি গল্প হলো মেঘচোর। এই গল্পে লেখক দেখাতে চেয়েছেন যে বিজ্ঞানের সঠিক প্রয়োগ না হলে তার ফলে কেমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এইটুকু তো অবশ্যই লিখবে, যদি প্রশ্নটা বাই চান্স এসে যায় তারপরে দেখে নাও। আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা দেখে নাও, দেখে নিয়ে লিখে নিতে পারো। এই দেখো এত অবধি আছে, প্রাণঘাতী অবধি, দেখে নাও, দেখে নিয়েছো। এরপরে দেখো 12-3 আছে, পুরন্দর চৌধুরী চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো। এগুলো সাধারণত 70 নম্বরে থার্ড টার্মের জন্য আসে না এই 25-এ, তবুও দেখে নাও তোমরা, এগুলো করার আমার মনে হয় না কোনো দরকার আছে। দেখে নাও তবু এর উত্তরগুলো বইয়ে কীরকমভাবে আছে, আমি আর পড়ে শোনাচ্ছি না তোমাদেরকে। এই দেখে নাও, এই দেখা দিয়েছে অবধি উত্তরটা। দেখে নিয়েছো। এরপরে দেখো কি আছে, 12-4 আছে, গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে মতামত জানাও। এই দেখো মতামত জানাও বলে আছে। আমার কাছে এগুলো ইম্পর্টেন্ট মনে হয়নি, তোমাদের যদি মনে হয় এগুলো লেখা দরকার, কি স্কুলেও চাইছে, তোমরা এগুলো এইখান থেকে খানিকটা করে নিজের মতন করে লিখে নিতে পারো। দেখে নাও কেমনভাবে লেখা আছে, তোমরা একটু দেখে নিয়ে লিখে নিও নিজেদের মতন করে, এত বড় বড় না লিখলেও চলবে। তারপরে দেখো এই গল্পে 12 দাগের 5 কি আছে, এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করেছেন। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করো বিশদে জানাও। দেখে নাও। দেখে নিয়েছো, এই অবধি চেয়েছেন অবধি আছে, দেখে নাও, চেয়েছেন অবধি আছে। তারপরে দেখো 12 থেকে 6 আছে, গল্পটিতে যতগুলি স্থান নাম আছে তার একটি তালিকা বানিয়ে প্রত্যেকটি স্থান সম্বন্ধে সংক্ষেপে লেখো। দেখে নাও স্থানগুলো দেখে নাও, দেখে নিয়েছো। আচ্ছা তাহলে স্টুডেন্ট আজকে এই অবধিই রইল, সব প্রশ্ন উত্তর আলোচনা এবং তোমাদের আমি দেখিয়ে দিলাম, সব হয়ে গেল। তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটুখানি একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সুবিধার্থে সবসময় আমি বলে থাকি তাদেরকে একটু শেয়ার করে দিও, তাদেরও একটু সুবিধা হবে এই বই দেখে পড়তে। তো চলো টাটা।